দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আশা করি আপনিও ভালো আছেন। ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আজিজের দুই ভাই ভুয়া এনআইডি তদন্তে কমিটি, খুনের পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয়, টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের নাটকীয় জয়ে পাকিস্তানের বিদায়, ইনভার্টেড কমায় বলা আছে যদিও। দৈনিক সমকালের শিরোনাম, রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল, নরেন্দ্র মোদীর সঙ্গী ৭২ মন্ত্রী প্রতিমন্ত্রী, তৃতীয় মেয়াদে শপথ, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের পোয়া ১২। কালের কণ্ঠ, এবার চাহিদার চেয়ে পশু বেশি, কোরবানির হাট, বেনজিরের স্ত্রী ও দুই মেয়েকে আবার ২৪ দিন দুদকের তলব। যুগান্তর, ঘোষিত পদক্ষেপে লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা, তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদী। দৈনিক ইত্তেফাক, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেরানি ও শত কোটি টাকার মালিক স্বাস্থ্য খাত, টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী মোদী। বাংলাদেশ প্রতিদিন, শঙ্কা নিয়েই মোদীর নতুন যাত্রা, ২২ সেকেন্ডে ৩৮টি গুলি ছুড়েছেন কাউসার, তর্কাতর্কির উত্তেজনায় গুলি বলছে পুলিশ, পরিবার বলছে মানসিক রোগী। মানবজমিন, পুলিশকে পুলিশের গুলি, নানা প্রশ্ন। আজকের পত্রিকা, ২০০ রোগীর জন্য কর্মী ১৩২০ জন। কালবেলা, ২ কোটির সাজোয়া যান র্যাবে এলো ৬ কোটিতে। দৈনিক বাংলা, বিদায়ের সংখ্যায় ইংল্যান্ড, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদী। দৈনিক জনকণ্ঠ, স্টেন্ট তৈরির তাগিদ, স্থানীয়ভাবে উৎপাদন হলে দাম নাগালে আসবে, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন মোদী। আপনি শিরোনাম শুনলেন। এই মুহূর্তে বিশ্বকাপ ক্রিকেট বেশ আলোচনার জায়গা এবং মানুষের আগ্রহের জায়গা। বাংলাদেশ বিশ্বকাপ টি-20 ক্রিকেটে খেলছে বলেই বাংলাদেশেরও প্রচণ্ড আগ্রহ মানুষের। গতকাল একটি খুব গুরুত্বপূর্ণ খেলা হয়ে গেল, ভারত পাকিস্তানের খেলা, ইংল্যান্ডের খেলাও ছিল, এবং আজকে আবার বাংলাদেশের সঙ্গে সাউথ আফ্রিকার খেলা। তো এই যে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা, সেটা টি-20 হোক, ওয়ানডে হোক, টেস্ট হোক, একটা নানা ধরনের উত্তেজনা থাকে। এই যে রুদ্ধশ্বাসপূর্ণ খেলা হলো আজকে বাংলাদেশের খেলা দক্ষিণ আফ্রিকার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে, কি মনে হয় আপনার? প্রথমেই বাংলাদেশের ব্যাপারটা তো আমরা সবসময় আশাবাদী থাকবো, কারণ আমাদের নিজেদের দেশের আশায় থাকি এবং সবচেয়ে আশাটা আরো প্রত্যাশাটা আরো বাড়িয়ে দিয়েছে গত ম্যাচটায় আমরা যখন শ্রীলঙ্কার সঙ্গে, বিশেষ করে এটা প্রথম শুরুটাই ছিল ক্রিকেটে আমাদের জয় দিয়ে, সেটা আমাদেরকে যথেষ্ট চাঙ্গা করবে। এবং টি-20 ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট বলেন বা টেস্টই বলেন, বিশ্বের প্রায় সবকয়টা দেশকে হারানোর মতো সক্ষমতা বাংলাদেশের অতীতে দেখিয়েছে। সুতরাং আজকেও ছেলেরা চাঙ্গা আছে, আমি আশা করব, আমরা প্রত্যাশা করবো এবং শুভকামনা জানাবো সেই খেলায় বাংলাদেশ বিজয় লাভ করবে, কারণ এটা আমাদের একটা উৎকণ্ঠিত অপেক্ষা। অবশ্যই সাউথ আফ্রিকা অত্যন্ত শক্তিশালী দল, সেটা তো আছেই, কিন্তু আমাদের যে সক্ষমতা, এটা আশা করি ওরা তো আমাদের ছেলেরা যদি দুর্বার ভয় ভীতিকে উপেক্ষা করে খেলায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে আশা করি দিবে, তাহলে আমাদের পক্ষে বিজয় লাভ করা অসম্ভব কিছু না। যদিও খেলাতে জয় পরাজয়ের কথা আগাম কেউ কিছু বলতে পারবে না, বিশেষ করে ক্রিকেট খেলার ব্যাপারটা আমাদের সব একেবারেই অনিশ্চিত খেলা, সেটা বলা যায়। আর পাক ভারতের উত্তেজনাটা শুধু খেলা থেকে না, ওদের মধ্যে যে শত্রুতা বৈরিতা, সেখান থেকে এখন তো আপনারা জানেন যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে ওনাদের ব্যবসা বাণিজ্য পর্যন্ত বন্ধ, কিন্তু খেলাটা এখনো চালু রেখেছে। কারণ খেলার থেকে কালকে গ্যালারিতে দেখবেন যে উভয় দলের এত সমর্থক, দেখে মনে হয় যে এই যে খেলাটার জন্য কি পরিমাণ নিবেদন সাধারণ মানুষের, এবং যারা ওখানে থাকে, বিদেশে থাকে, তারা যে তাদের নিজেদের দেশের পক্ষে
আচ্ছা, এই যে টি-20 কে বলা হয়, এটা হয়তো বোকার মতো প্রশ্ন হবে কিনা আমি জানি না, যে 6 এবং 4-এর মার এবং রান হয় অনেক বেশি, 200-র উপরে, 200-250 পর্যন্ত রান হয়, কিন্তু এই যে এই হাই ভোল্টেজ এই ম্যাচটাতে 120ও করতে পারা গেল না, আবার কেউ 113তেই আউট হয়ে গেল। এটাই তো ক্রিকেটের একটা অনিশ্চয়তার সৌন্দর্য বলা যায়। অনিশ্চয়তা, কারণ এটা বলে যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সুতরাং এই অনিশ্চয়তাটাই গৌরব, এবং এটার মধ্যে নাটকীয়তার মধ্যে থাকে প্রচুর। যেমন কালকের জয়টাও কিছুটা নাটকীয়তা ছিল। তো আমরা মনে করি যে আমাদের যে দল সেটা বিশ্বকাপে এইবার শুরু থেকেই ভালো করেছে, যদিও আগের প্রস্তুতি ম্যাচগুলিতে অতটা ভালো করে না। একটা ম্যাচে জিতে গেল, প্রস্তুতির অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু আমি যদি আপনাকে ভারত পাকিস্তানের এই খেলার কথাটাই বলি, নার্ভ বোধহয় একটু খুব কাজ করেছিল উভয় দলের মধ্যে, না? এটা একটা ব্যাপার যে এই খেলার মধ্যে আপনি কতটা চাপ নিচ্ছেন। আপনি যদি ফ্রি হ্যান্ড খেলেন, মানে বল বাই বল, এখানে আপনি কে বল করছে, কি না করছে, কোন দেশের সাথে খেলছি, কি সাপোর্টার, এই সমস্ত টেনশন ফ্রি খেলাটাই হলো ইম্পর্টেন্ট। যেমন আজকে প্রথম আলোতে শিরোনাম হয়েছে ভারতের নাটকীয় জয়, পাকিস্তানের বিদায়। যদি আমি ছিল যে বিদায় শব্দটাতে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে, মানে প্রশ্ন রাখা। এটার মধ্যে এরকম একটা, মানে পাকিস্তানের মতো দল টি-20 ক্রিকেটের ওই সুপার 8-এ যদি না যেতে পারে, তাহলে খেলার একটা কেমন আগ্রহের জায়গা। পাকিস্তানের কোনো, মানে আপনি কোনো কিছু গ্যারান্টি নেই। হয়তো দেখা গেল এমন সব খেলায় ওরা জিতে গেছে যেটা কল্পনা করা যায় না। এগুলি আমরা অতীতে বিভিন্ন খেলায় দেখেছি। আবার দেখা যাচ্ছে যে এমন জিতা খেলা ছেড়ে দিয়েছে, ওটার মধ্যে ওদের খেলাটার মধ্যে স্টাইলটাই এরকম। সেই জিনিসটা সবসময় একটা এর মধ্যে অনিশ্চয়তার মধ্যে রাখে। মানে ওদের পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানেশ কানেরিয়া, জি, সে আজকে পত্রিকায় তার শিরোনাম হয়েছে, সে খুব ক্ষুব্ধ তার দল নিয়ে, এবং বলছে আমার দল বোধহয় যুক্তরাষ্ট্রে বেড়াতে গেছে। না, এটা স্বাভাবিক। খেলা নিয়ে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়, এবং বিশেষ করে যে দেশের দল খেলে সেই দেশ যদি হেরে যায়, সেখানে তাদের নিজেদের মধ্যে একটা কষ্ট পায়, হতাশা হয়, সমর্থন হয়। কিন্তু খেলাটা তো জয় পরাজয়, সেখানে সবাই শেষ বিচারে সেটাই, একদল জিতবে একদল হারবে। এটা তো এমন না যে পাকিস্তান আজকালকে হেরেছে আরেকদিন জিতবে না। আমরা শুধু আমাদের দলের জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে। তৃতীয় দফায় মোদি শপথ নিলেন সরকারে, এবং 72 জন মন্ত্রী প্রতিমন্ত্রী দেখা গেল গতকাল, এবং কংগ্রেস সভাপতি বোধহয় উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন সেখানে। এই যে একটা নতুন মানে আলো পাশের দেশের, বাংলাদেশের আলোটা কিরকম হবে? আপনি যেহেতু কূটনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করেন। প্রথম কথা হলো যে মোদি যদিও তৃতীয় দফায় এসছেন, এবং এটা জওহরলাল নেহরুর পরে কোনো ভারতের কোনো প্রধানমন্ত্রী টানা তৃতীয়, বিরতি দিয়ে হয়তো আছে, টানা তৃতীয় দফা এটা প্রথম। কিন্তু কোয়ালিটেটিভ একটা চেঞ্জ আছে, যেহেতু গত দুইটা সরকারের একচেটিয়াভাবে একক বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল, 272 আসন পেলে সেখানে সরকার গঠন করা যায় 543টির মধ্যে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে এককভাবে ওনারা পারেননি, মানে ব্যাপকই আমি বলবো যে অনেক আসন কমে গেছে। 240টার মতো আসন, যেখানে 2019 সালে তারা 303টা আসনে জয়ী হয়েছিলেন। এটা একটা সমস্যা। তো এখানে দেখা যাচ্ছে অনেক শরিক দলের মন্ত্রী তাদের দিতে হয়েছে। যেমন 72টার মধ্যে সম্ভবত 10টার মতো মন্ত্রী শরিক দলদের দিতে হয়েছে, 62টা আছে বিজেপির। এর মধ্যে দেখবেন যে কিছু কিছু দল আছে যারা কংগ্রেসের সাথেও আগে জোট করেছিল। যেমন ধরেন অন্ধ্রপ্রদেশের যে চন্দ্রবাবু নাইডু, ওনার যে দল তেলেগু দেশম পার্টি, এই পার্টিটা এর আগে কংগ্রেসের সাথে জোট হয়েছিল। এবার 16টা আসন তারা পেয়েছে। উনি কিন্তু আবার ওইখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন। শুধু অন্ধ্রপ্রদেশে এবারে মুখ্যমন্ত্রী না, উনি অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন যখন তেলেঙ্গানা আলাদা হয়নি। এদিকে আপনি বিহারেও দেখেন, নীতিশ কুমারও আগে কংগ্রেসে জোটেছেন, 11টা আসন পেয়েছেন জনতা দল ইউনাইটেড থেকে। তা আমি বলতে চাচ্ছি যে এই সরকারটা একটা ঝুলন্ত সরকার। এই সরকারের থেকে যদি এনডিএ জোট, যেটা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজেপির নেতৃত্বাধীন, সেটা যদি কেউ ভাঙন ধরে কোনো শরিক দল যদি ছুটে যায়, তাইলে এই সরকার পতনেরও আশঙ্কা আছে। পূর্ণ মেয়াদ অর্থাৎ 2029 সালে এটা
মানুষ টিকতে নাও পারে, এটা একটা দিক আছে। বিশেষ করে কংগ্রেস এবং বিশেষ করে আঞ্চলিক পার্টিগুলি, বিশেষ করে উত্তরপ্রদেশ যেটাকে সবচেয়ে স্ট্রংগেস্ট, মানে 80টার মতো আসন, এটা সবচেয়ে বড়, সেই জল্পনা কল্পনা তো অনেক। সেই উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির যেটা মূল জায়গা, সেখানে তারা অনেক হেরেছে। সেখানে সমাজবাদী দল ভালো করেছে, কংগ্রেস ভালো করেছে। সবচেয়ে বড় কথা যে অযোধ্যা, যেখানে রাম মন্দির নির্মাণ করেছিল, বাবরি মসজিদ ছড়িয়ে হিন্দুত্বের স্লোগান দিয়ে, সেই অযোধ্যাতেও বিজেপি হেরেছে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে সাম্প্রদায়িকতা, ধর্মীয় উন্মাদনা, এই সমস্ত বিষয়ে মানুষ ভোট দেয় নাই, এবার ভোটটা দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এখানকার কর্মসংস্থান কতটা হয়েছে সেই জিনিসটার উপরে। সুতরাং ভারত যে 2047 সালে তারা একটা উন্নত দেশে উন্নীত হবে, সেই স্বপ্ন দেখানোর জন্য মোদির যে রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী কাজ যে হয় নাই, সেটা কিন্তু এবারে নির্বাচন ফলাফল দেখাচ্ছে। তারপরও আমরা মনে করি যে মোদির নেতৃত্বে যে সরকারটা এসছে এবং অপোজিশনটা খুব স্ট্রং, পার্লামেন্টে এবার দেখবেন যে খুব স্ট্রং। এবং ইন্ডিয়াতে আবার দেখবেন যে ওখানে চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, সেখানে রাজ্যসভা আছে, লোকসভা আছে, প্রেসিডেন্ট আছে, এমনকি স্বাধীন বিচার ব্যবস্থাও আছে। তো সুতরাং এখানে খুব চ্যালেঞ্জিং টাইম যাবে মোদির জন্য। তবে আমার মনে হয় যে ফরেন পলিসিতে বা অর্থনৈতিক পলিসিতে খুব বেশি পরিবর্তন আসবে না, যদিও অনিশ্চয়তা সত্ত্বেও। জয়শঙ্করই কালকে শপথ গ্রহণ করেছেন, নিশ্চিতভাবে ইনি পররাষ্ট্রমন্ত্রী হবেন। এবং অর্থনৈতিক ক্ষেত্রে সীতারাম, যিনি আগে অর্থমন্ত্রী ছিলেন, তিনি শপথ নিয়েছেন অনিশ্চয়তার পরেও। আর্থিক পলিসিতে এবং ফরেন পলিসিতে একই থাকবে। সেই দিক থেকে বাংলাদেশের সাথে সম্পর্কটা যে ভালো আছে, সেটা নিশ্চয়ই এর চেয়ে আরও ভালো হবে, খারাপ কিছু হবে না। আমাদের প্রাইম মিনিস্টার সেখানে যোগদান করেছেন, সেটা তো বোঝা যাচ্ছে। তবে ইন্টারনাল পলিসিতে ওদের হয়তো বারবার কনসালটেশনে যেতে হবে। বিজেপি একক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সবার সাথে আলাপ আলোচনা না করে, এবং সেই ক্ষেত্রে ফরেন পলিসি এফেক্ট করবে না। যেটা হইতে পারে যে এই সমস্ত রাজ্যগুলিকে সবাই চাইবে একটু অ্যালোকেশনটা বাড়িয়ে দেওয়া হোক, বিশেষ করে যে 2টা করে মন্ত্রী দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে এবং বিহারে। সুতরাং এই ধরনের সুযোগ সুবিধা তার রাজ্যের জন্য প্রত্যেকটা রাজ্যই চাইবে, যাদের কোয়ালিশন এই সরকারি দলের মধ্যে আছে। যদিও অপোজিশন ইন্ডিয়া জোটও তারাও চেষ্টা করবে সরকারের যে ভুল ত্রুটি ধরতে। তো আমরা দেখি মোদির নেক্সট সরকার এই চ্যালেঞ্জগুলি কিভাবে উত্তরণ ঘটান। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই অনুষ্ঠানে যখন নেতিবাচক অনেক শিরোনাম দেখি, তখন নিজের মধ্যেই অনেক প্রশ্ন আসে যে এই শিরোনামগুলো কেন হয়। স্বাস্থ্যখাত নিয়ে আজকে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেরানীয় 100 কোটি টাকার মালিক। আবার কালবেলার আরেকটি শিরোনাম হয়েছে 2 কোটির সাজোয়াজান, র্যাবে এলো 6 কোটিতে। মানে এই যে স্পর্শকাতর রিপোর্টগুলো, একজন কেরানি 100 কোটি টাকার মালিক হতে পারেন বা হন, এতে আমার আপত্তি নাই, কিন্তু এই যে দুর্নীতি করে 100 কোটি টাকার মালিক হওয়া আর 2 কোটি টাকার সাজোয়াজান যদি 6 কোটিতে আসে, কালবেলার এই রিপোর্ট যদি সত্য হয়, তাহলে তো অনেক প্রশ্ন থেকে যায় নাকি? অবশ্যই প্রশ্ন থেকে যায়। এবং যে স্বাস্থ্য খাতের ব্যাপারটা অনেকদিন ধরেই দুর্নীতিতে আছে, কিন্তু যখন কোভিডটা আসলো তখনই কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং এটা হলো একটা বেসিক খাত বাংলাদেশের, শিক্ষা, স্বাস্থ্য, বাংলাদেশ না পৃথিবীব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, এই খাতগুলি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতগুলিতে সবচেয়ে বেশি অ্যালোকেশন গভর্নমেন্টের থাকে, কিন্তু সেই অ্যালোকেশনটা যদি মানুষের উপকারে না আসে, সে দুর্নীতির মাধ্যমে হারিয়ে যায়। আমি যেটা বারবারই বলে থাকি যে এই জিনিসটার কয়েকটা ক্ষতি। একটা হলো মানুষ তার সুফলটা পেল না, যে অ্যালোকেশনটা জনগণের অর্থ, করের টাকা, যেটা কর বাড়াচ্ছে, আমরা বলছি বাজেটে কর বাড়াচ্ছে দেশে ওয়েলফেয়ারের জন্য, সেই করের টাকা যদি লুটেরারা লুট করে, সেই জায়গায় সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো যে এটা দুর্নীতি, যে আমরা টিআইবির যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে র্যাঙ্কিং, এতে আমরা সবচেয়ে খারাপ দিকগুলির দেশগুলির একটা। তো সেখানে আমাদের নেট অর্থনৈতিক ক্ষতি 1 থেকে 2% প্রবৃদ্ধির। আর যদি ভাবমূর্তির ক্ষতি ধরেন, যে এই দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আর যদি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে গলত ধরেন, তো মানুষের উপকার পাচ্ছে না, তাহলে মহা ক্ষতি। তো সুতরাং দুর্নীতিটা আমাদের একটা বিরাট সংকট। সেটা তো একটা আইজিপি ধরার পরেই তো বোঝা যাচ্ছে, বা একটা আর্মি চিফ সাবেক যিনি, তাকে ধরার মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় যে এটাকে টিআইবি প্রধান যেটা বারবার বলেন যে এটা হলো টিপ অফ
আইসবার্গ, মানে মহা দুর্নীতির এক ফোঁটা মাত্র ধরা পড়ছে। আমি এই কেরানির এত টাকার মালিক হওয়া, উনি কিভাবে মালিক হলেন সেটা অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনা উচিত, এবং আনা উচিত তখনই সম্ভব হবে যখন টপ পোস্টে দুর্নীতিবাজ না থাকবেন। এখানে যিনি বেনজির আহমেদ, উনি র্যাবেরও প্রধান ছিলেন, ঢাকার মেট্রোপলিটন পুলিশের প্রধান ছিলেন, মানে উনি কি ছিলেন না। তো এখন উনি সব কয়টা পদের প্রধান থেকে উনি নিজে যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তার পক্ষে অন্য কাউকে দুর্নীতি থেকে বিরত রাখা সম্ভব নয়, কারণ উনি ওদের কাছ থেকে ভাগ নিয়েছেন বলে এটা আমরা অনুমান করতে পারি। তো আমরা মনে করি যে শীর্ষ পদগুলিতে আগে দুর্নীতি মুক্ত করতে হবে, বিশেষ করে রাজনৈতিক পর্যায়ে এবং আমলা পর্যায়ে। সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যে কেরানিরাও দুর্নীতি করার দুঃসাহস দেখাবে। অনেক ধন্যবাদ। পুলিশকে গুলি করলো এবং এই যে ঘটনাটি, এটি স্পর্শকাতর তো বটেই এবং নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে, যে সামাজিক নিরাপত্তা, সামাজিক বিশ্বাস, আস্থা। তো এখানে যেটা বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তর্কাতর্কির উত্তেজনায় গুলি করেছে পুলিশ, আবার পরিবার বলছে উনি মানসিক রোগী। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আমার মনে হয় একটু তদন্ত করা দরকার ভালো করে, কারণ জিনিসটা এটা তো ঘটনাটা যেহেতু জব করছেন, ওনার মানসিক, যদি মানসিক রোগী হয় তাহলে তো চাকরিতে বিশেষ করে আমসাতে চাকরি থাকা উচিত ছিল না। তো এটা কি আগে কারো চোখে পড়ছে কিনা? আমার মনে হয় জিনিসটার একটা নিবিড় তদন্ত ছাড়া একেবারে এখন কিছু বলা মুশকিল হবে। আমার মনে হয় ইন্টারনাল পুলিশ ডিপার্টমেন্টও তদন্ত করবে, জুডিশিয়াল বিচার তো চলছেই। সুতরাং আমার মনে হয় যে এই জিনিসটা ভালোভাবে জানা দরকার, এবং এটা যদি কোনো সমস্যা ধরা পড়ে যে উত্তেজনা বশত গুলি করে দিতে পারে, যদিও এটা প্রথমবার ঘটেছে, কিন্তু ফিউচারে যাতে না ঘটে সেই ধরনের পদক্ষেপগুলিও নেওয়া দরকার। এটা পুলিশ বিভাগের নিজেদের থেকে নেওয়া উচিত, এবং আইনের যে জবাবদিহিতার ব্যাপার, কালকে তো তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, খুনের পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয়, সংসদ সদস্য খুন, এবং আখতারুজ্জামান এলাকায় এখনো এক রহস্য। তো এই যে আনার হত্যাকাণ্ডের রহস্য, কলকাতায় দেখা গেল যে খালে আবার হাড়গোড়ও পাওয়া গেছে, সবকিছু মিলিয়ে। কিন্তু এই রহস্যজনক খুন, এটা তো অত্যন্ত রহস্যজনক, এবং এটা আমি তো মনে করি যে ইন্ডিয়ান ইনভেস্টিগেটরদের এখানে ভূমিকাটা বেশি। ওনারা যে হাড়গুলি পেয়েছেন, এই হাড়গুলি কার, ওনার না অন্য কার, সেটা তো টেস্ট করা দরকার। কারণ এখানে তো ডিএনএ টেস্ট করতে হলে তো ওনার মেয়েকে যেতে, মেয়ে তো এখনও দেশে আছে। তো আমি মনে করি যে ইন্ডিয়ান ইনভেস্টিগেটররা সাধারণত অনেক বেশি, মানে তারা ডিপে যান এবং তারা এই সমস্ত তদন্ত করে খুব অভ্যস্ত। সুতরাং তাদের যে মেথোডোলজি, সেটার প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ওনারা কতটা প্রকাশ করবেন, কতটা বাংলাদেশকে সহায়তা করবেন। কারণ এই জিনিসগুলি যদি উদারভাবে সহায়তা না করা হয়, এটা একটা নেইবারিং কান্ট্রি, এবং ওই দেশটা যদি অপরাধীদের হারবার হয়ে যায়, তাইলে কিন্তু ওনাদেরও ক্ষতি, আমাদের ক্ষতি। তো আমরা মনে করি যে ওখানে একটা লোক গেছেন, সে খারাপ লোক হোক ভালো লোক হোক, তার সেফটির দায়িত্বটা তাদের ছিল। যাই হোক, অনেক সময় ইন্ডিভিজুয়াল সেফটি যদি ওনারা নাও দিতে পারেন, তাহলে এখানে কারাই ঘটনাটা ঘটালো সেই ব্যাপারে সেটাই জরুরি। এবং একটা বিষয় খুবই জরুরি, দুই দেশের কোঅপারেশনটা খুব বেশি জরুরি। জি, আমি যেটা বলতে চাইছি যে অপরাধী কারো বন্ধু হয় না, যে অপরাধ করে সে কারো বন্ধু হয় না, এই বিষয়টি বোধ করি আমাদের একটু মনে রাখা দরকার। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আজকে আরেকটি দিন আমাদের ক্রিকেটে। আমাদের অতিথি বললেন এমনও তো হতে পারে আজকে আরেকটি জয় আমাদের আসতে পারে। তাহলে আমাদের বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে, কতদূর এগিয়ে যাবে, একটু কল্পনা করুন তো। জয়টা তো আমরা প্রত্যাশা করতেই পারি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।